আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমরা পরীক্ষা দিয়ে আসছি, তো সলিউশনটা আমি বলে দিচ্ছি। আমার সাথে স্যারও আছেন। আমরা দেখছি 20 কোয়েশ্চেন আসছে, তার মধ্যে 18টা হচ্ছে জিকে থেকে আসছে এবং হচ্ছে দুটো হলো দুইটা বা তিনটা এরকম হচ্ছে বিজ্ঞান থেকে আসছে। তো কোয়েশ্চেন সাধারণ জ্ঞান সহজ হয়েছে, যারা রেগুলার পড়ালেখা করছে। আমাদের লেকচার শিট থেকে আসছে, দুই একটা প্রশ্ন একটু কমন সেন্স টাইপ আসছে, ওগুলো আমি দেখাই দিব। তো আশা করি ইনশাল্লাহ জিকে পরীক্ষা সবার ভালো হয়েছে, এটাই আমি আশা করি। তো ইনশাল্লাহ আমাদের হতাশ হওয়ার কোনো কিছু নাই। আগে আমি উত্তরগুলো বলি, আমিও দেখবো যে আসলে আপনাদের উত্তরগুলো কেমন হয়েছে বা আপনারা কেমন দিচ্ছেন। আসেন শুরু করি। পাশাপাশি আপনারাও অ্যানসার করবেন। হ্যাঁ, আপনারাও পাশাপাশি আপনারা কি অ্যানসার করে আসলে কোনো সমস্যা নাই, আপনারা অ্যানসার করবেন, অ্যানসার করেন, কোন প্রশ্ন উত্তরটা কোনো আপনারা অসুবিধা নাই। আরেকটা ছোট রিকোয়েস্ট হলো, সেটা হচ্ছে যে পরীক্ষা কিন্তু সামনে আরো দিবেন, আপনি এনটিএসসি দিবেন, আরো অনেক পরীক্ষা, সো এগুলো আপনার পড়ারই অংশ। সো হতাশ হওয়ার কিছু নেই। আসি আমরা, যেমন এখানে একটু দেখি, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি বলেন? বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? দেখি আপনারা কোনটা দিয়েছেন। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? আপনারা যেটা অ্যানসার করেছেন, আপনারা যেটা অ্যানসার করেছেন সেটা দেন, সেটা আপনারা উত্তর করেন। ভুল হোক শুদ্ধ হোক কোনো সমস্যা নেই, ভুল হোক শুদ্ধ হোক যেটাই হোক কোনো অসুবিধা নাই। ভুল হোক শুদ্ধ হোক সেটার কোনো অসুবিধা নাই। নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা ভারতে মোটামুটি সবাই অ্যানসার করছে নালন্দা। ঠিক আছে। জিকের ক্ষেত্রে স্যার আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, যে সবসময় বলি যে আল্লাহ দয়া করছে, একদম জায়গা মানে ইয়ে থেকে পড়ানো জায়গা থেকে প্রশ্ন আসছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসি সরকারি। এখন আমাদের কমন আসলে তো হবে না, ওরা পারলে আমাদের কমন এসে কি হবে? ঠিক আছে, ওরাও পারবে, সমস্যা না, ওরাও পারবে, আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকৃত, ঠিক আছে, কর্তৃপক্ষ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের নিয়োগকৃত কর্তৃপক্ষকে নিয়োগকারী মানে আপনাকে কে নিয়োগ দিবে, এই প্রশ্নটা জানতে চাচ্ছে যে আপনাকে কেউ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েনিং লেটারটা, যেটা আমাদের স্বপ্ন, যেটা স্যার আর কি, এইটা আপনাকে কে তুলে দিবে? আপনাকে কে হচ্ছে এই চিঠিটা দিবে? দেখি আপনার নিয়োগকারীকে আপনি চিনতে পারলেন কিনা। খুব ভালো একটা প্রশ্ন ছিল কিন্তু স্যার এটা, যে আপনি যার অধীনে চাকরি করবেন বা যার থেকে আপনি লেটারটা নেবেন, সেই লেটারটা আপনি পাচ্ছেন কিনা তার কাছ থেকে। দেখি সবাই, অনেকে উত্তর চুপচাপ কেন, অনেকে উত্তর দিচ্ছে না, মানে ভয়, উত্তর দিচ্ছে না, ভয় পাওয়ার কিছু নাই, লাইফে অনেক কিছু হবে। দেখি উত্তর দেন, যেটা দিয়েছেন সেটা, অসুবিধা নাই, আল্লাহ ভরসা। আপনি উত্তর দেন, ইউটিউবে অ্যানসার আসতেছে দ্রুত, ইউটিউবে অ্যানসার আসতেছে, ফেসবুকে যারা মাহমুদ বলছে স্যার আমাদের সমাধান দরকার দ্রুত, আপনি অপেক্ষা করেন, অত টেনশন করলে আপনার ডায়াবেটিস রোগ হবে, একটু অপেক্ষা করেন। অপেক্ষা করাটা খুব ভালো, কারণ হচ্ছে এই যেটা পড়বেন এটা বিসিএস ব্যাংক, অনেকে আমাদের এখানে অনেকে শুধু সলিউশন না, অনেকে রেগুলার ক্লাসগুলো দেখে, অন্য স্টুডেন্ট, ওদের জন্য ব্যাখ্যা দিতে হয়, একটু অপেক্ষা করেন। এটা হলো মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন পর্যন্ত আমি দেখলাম যে ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছেন, অনেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিয়েছেন, না এটা ভুল উত্তর হয়েছে। আচ্ছা, ইউএনএফসিসি বলেছিলাম যে পরিবেশ নিয়ে আপনাদের একটা প্রশ্ন আসবে, আন্তর্জাতিক থেকে আসছে। এখন আপনারা বলেন যে ইউএনএফসিসির পূর্ণরূপটা কোনটা হবে? স্যার আমরা একটু সরে যাই, ওরা দেখতে পাই কিনা। ইউএনএফসিসির পূর্ণরূপটা কোনটা হবে দেখি? ইউএনএফসিসির পূর্ণরূপটা কোনটা হবে? ইউএনএফসিসির পূর্ণরূপটা কোনটা হবে? প্রশ্নগুলো স্যার আর একটু বড় করেন, করলাম আর একটু বড় করলাম, এর চেয়ে বড় করার তার ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? সবাই বলতেছে ক্লিয়ার বোঝা যাচ্ছে। ইউএনএফসিসির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এরপরে আসেন, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি বলেন? প্রথম শিক্ষা কমিশন কোনটি? এটাও শিক্ষা, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন শিক্ষা রিলেটেড কোশ্চেন। প্রথম শিক্ষা কমিশন মফিজ উদ্দিন, শামসুল হক, মাজেদ খান, কুদরতি খুদা কমিশন। চারটা অপশন আর কি, বলেন কোনটা হবে? প্রথম শিক্ষা কমিশন কোনটি? একজন বলছে স্যার আপনারা লাইভটা ধরে রাখতেছেন। হ্যাঁ, ইয়েস, আমরা লাইভটা ধরে রাখতেছি, কারণ হলো অনেক স্টুডেন্ট পথে আছে, এখন আমাদের অনেকে সার্ভিসও ফোন দিছে, স্যার মোবাইল টোবাইল তো অনেকে নেয় না, সলিউশন দেখতে চায়। সো বলেন, সো বাংলাদেশের প্রথমই শিক্ষা কমিশন কোনটি? এটা হলো কুদরতি খুদা শিক্ষা কমিশন। ঠিক আছে। আচ্ছা, সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? এটা জিকের মধ্যে দিয়ে দিছে। এটা স্যার আপনার মধ্যে কি হইতে পারে বলেন? সহপাঠীর অনুভূতি বুঝতে পারাটা, এটা আবেগগত হওয়ার সম্ভাবনা হবে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে আবেগ, ইমোশনাল সেনসিটিভিটি, আবেগগত হবে এটা। ঠিক আছে, এটা আবেগগত হবে, ইমোশনাল। হ্যাঁ, সবচেয়ে কমন প্রশ্ন। বলছিলাম যে বিশ্ব মানবাধিকার দিবস, পরিবেশ দিবস এগুলো পড়বা। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস কত ডিসেম্বর? 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। এরপরে আমাদের ম্যাথের স্যার আসবে আমরা শেষ করার পরে। ঠিক আছে,
ম্যাথের স্যার আসবে। এরপরে আসেন আমরা এরপরেরটা দেখি। এইটা তো বর্তমানে সবচেয়ে আলোচিত, আর কি বলবো। এর নাম 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন। নামটা ভাইরাল প্রশ্ন স্যার, একদম ঐতিহাসিক নাম, ভাইরাল প্রশ্ন। হ্যাঁ, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? এটা 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? ঠিক আছে। ফেসবুক চালানো থেকে যদি স্যার কোনো একটা উপকার পাওয়া যায় এই প্রশ্নটার অ্যান্সার। হ্যাঁ, এটা হলো মারিয়া করিনা মাচাদো। উনি হলো ভেনেজুয়েলার। বর্তমানে পত্রিকা খুললে, আন্তর্জাতিক বিষয় পড়লে ওনার নামটা আসে। ফেসবুকে তো আমরা, এটা সবচেয়ে ভাইরাল প্রশ্ন ছিল এটা। হ্যাঁ, সবচেয়ে ভাইরাল প্রশ্ন। ফেসবুক থেকে আমরা এই উপকারটা অন্তত পাইছি। আর মোস্ট কমন একটা প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি, কোন সালে স্বীকৃতি হয়? মোস্ট কমন একটা প্রশ্ন, দেখি পারেন কিনা। মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি হয়? খুব সহজ প্রশ্ন এটা। এটা প্রায় বিভিন্ন পরীক্ষাতে আসে। এদিকে যতগুলো প্রশ্ন আছে সব হচ্ছে রিপিট প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনেকে বলছে স্যার প্রশ্ন সহজ হয়েছে, 80 না পেলে চাকরি হবে না। এটা আপনার কাছে মনে হয়? এখানে অনেকে ভুল উত্তর দেয়। ওই জন্যই তো আমরা একটু অপেক্ষা করতেছি, আপনারাও অ্যান্সার করেন, আপনারাও অ্যান্সার করেন। অ্যান্সার গুলো বুঝতে হবে তো আপনাদের। আমরা যে কাটমার্ক দিব, অ্যান্সার তো বুঝতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে বলেন দেখি, পারেন কিনা? ভেরি গুড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে বলেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 1999 সালে। ওকে স্যার, এরপর আপনার কোশ্চেন চলে আসছে। আপনার একটা কোশ্চেন আসছে 1999 সালে। এবার বলেন, বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? স্যার আছে, পেন আছে, সমস্যা নাই স্যার। ঠিক আছে স্যার, আমি সরে। বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? এটা মানে এই টপিকের উপরেই অনেক লম্বা চড়া আলোচনা করি আমরা ক্লাসে। জাস্ট এই প্রশ্নটার মানে এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সারটা আমি প্রথমে বলে দিচ্ছি, সেটা হচ্ছে নাইট্রোজেন। এটার উত্তর হচ্ছে নাইট্রোজেন। তো এই নাইট্রোজেনের উপরেই কিন্তু হচ্ছে আমরা হচ্ছে প্রায় দীর্ঘ একটা করি আর কি, টপিকটা অনেক সময় ধরে পড়ানো হয়। নাইট্রোজেনের পরিমাণ বাতাসে কত পার্সেন্ট আছে? এটা হচ্ছে 78.02%। স্যার এটাও প্রাইমারিতে আসছে, এটাও একবার প্রাইমারিতে আসছে। এটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন, যে বাতাসে নাইট্রোজেনের উপকার কত। কিছুদিন আগে এটা আবার হচ্ছে আমাদের ব্যাংকের পরীক্ষাতেও আসছে। আমি প্রায় কিন্তু বলি যে স্যার এগুলা কিন্তু বিভিন্ন পরীক্ষা, যে অনেকে হচ্ছে যে অস্থির হয়ে যায় অ্যান্সার। এই অ্যান্সারটা কিন্তু আপনারা দেখেন, যে 78 আপনি দেখা যাবে নেক্সট শুক্রবার আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, ওই জায়গায় এটা আসছে। আমাকে অনেকে বলে স্যার, আমি এটা আজকে তো অনেক স্টুডেন্টকে পাইছি, এতটুকু পাওয়া যায় না একসাথে। অনেকে বলে স্যার আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বো কিনা? আমি বলি বাবা সবসময় পড়বেন, কারণ আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন এই কারণে, আপনি যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়তো প্রাইমারিতে পড়তেছেন সেটা বিসিএস আসতে পারে, বিসিএস এ পড়তেছেন সেটা প্রাইমারিতে আসতে পারে, সেটা ব্যাংকে আসতে পারে। সো আপনার যদি এখান থেকে 3-4টা প্রশ্ন কমন আসে, আপনার জন্য তো কম না, সবগুলো মিলে যেমন পড়াতে উচিত। 2024 সালের যে পরীক্ষাটা ছিল প্রাইমারি পরীক্ষাতে, ওই জায়গাতে যে প্রশ্নটা আসছে সেটা ছিল কি, যে কোন উপাদানের বৃদ্ধির ফলে পুকুরে অধিক শ্যাওলা জন্মে? ওইটার উত্তরও ছিল নাইট্রোজেন। আচ্ছা, ওইটার অ্যান্সারও ছিল নাইট্রোজেন। তো সিমিলার টাইপের একটা প্রশ্ন হচ্ছে যে নাইট্রোজেন, এবং নাইট্রোজেনের এটা তো এভাবেও আসে। আরেকটা হচ্ছে এরপরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত বাতাসে? এটাও পরীক্ষাতে আসে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত বাতাসে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। এটাও কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, এটাও পরীক্ষাতে আসে। জলীয় বাষ্পের পরিমাণ কত? এটাও প্রশ্নে আসে। অক্সিজেনের পরিমাণ কত? এটাও প্রাইমারিতে আসা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন প্রাইমারিতে একদম হচ্ছে আপনার প্রায় ঘুরে ফিরে কয়েকবার আসছে, যে নাইট্রোজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত। এই দুইটা প্রশ্ন কিন্তু আসছে। এবং স্যার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নাইট্রোজেন এবং অক্সিজেনের যোগফল কত? এটাও পরীক্ষায় আসছে প্রাইমারিতে। নাইট্রোজেন এবং অক্সিজেনের যোগফল কত? এটাও কিন্তু হচ্ছে পরীক্ষাতে আসছে। ঠিক আছে স্যার, ফাইন। আচ্ছা, এটা অনেকে ভুল করবে আমি জানি। একজন বাংলা ভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি? বলেন, এটা বলেন তো দেখি, কি দিচ্ছেন? একজন লেখছে স্যার প্রশ্ন সহজ হয়েছে, ভালোভাবে পড়লে চাকরিটা হতো। চাকরি আপনার তকদিরে থাকলে এমনি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। আমরা এই প্রশ্নের উত্তর করি। নিয়ে এক জ্বালা, প্রশ্ন সহজ হইলেও সমস্যা, কঠিন হইলেও সমস্যা। মানে প্রশ্ন করছে যেটা মানে এখন কমন আসছে তো এই জন্য সহজ, যার কাছে আসে না তার কাছে কঠিন। আচ্ছা, ঠিক আছে। কোনটা হবে উত্তর? কোনটা হবে উত্তর? কোনটা হবে? না, আমরা ফার্স্ট যাব না, আমি বলে দিলাম আমরা ফার্স্ট যাব না, আমি বলে দিচ্ছি। থাকেন, আপনারা পরীক্ষা দিয়ে আসেন, আপনারা তো আমাদের চেয়ে রিল্যাক্স, তাই না? পথে আছে, আপনি এত অস্থির কেন? আমরা ফার্স্ট যাব না, আমরা আস্তে আস্তে যাব। হ্যাঁ, আস্তে আস্তে যাব, কোনো ফার্স্ট যাব না। আপনারা একটু রিল্যাক্সে বসেন। স্যার চলে আসছে, এই তো সাজ্জাদ স্যার চলে আসছে। সাজ্জাদ স্যার চলে আসছে, আসেন স্যার, আসেন। দেখেন দেখেন
এটা সাজ্জাদ স্যার দেখেন ওদেরকে বলতেছি আমরা পাস গেলে কি সাজ্জাদ স্যারকে পাবেন নাকি? এই যে দেখছেন স্যারকে পাইছেন কেন? এই যে আমরা স্লো গেছি দেখেন, আমরা স্লো গেছি দেখেন, আমরা স্লো যাচ্ছি স্যারের জন্য। পরীক্ষা কেমন পরীক্ষা সব ভালো হয়েছে, এখন বলতেছে তো কমন প্রশ্ন সহজ কেন, এটা নিয়ে টেনশন আছে ওরা। সব দোষ কিন্তু স্যারের। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ, এটা সাক্ষরতা হবে উত্তর, ঠিক আছে? এটা সাক্ষরতা হবে, এটা অনেকে ভুল করছে, এটার উত্তরটা হবে সাক্ষরতা। এটার উত্তরটা কি হবে? সাক্ষরতা, ঠিক আছে, তাই না সাজাতে? আচ্ছা, নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, উইকিপিডিয়া। আমার মনে এটা পারা উচিত। এটা কোনটা হবে দেখি স্যার, আপনারা বলেন কোনটা হবে? সবাই সঠিক না স্যার, এটা সঠিক উত্তর কি হবে স্যার বলেন? মানসিক দক্ষতা থেকে এটা কি হবে? কি হবে এতে কোনটা হবে? লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া, টুইটার, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া কি সোশ্যাল মিডিয়া না? হবে উইকিপিডিয়া, এটা তো এলে সবাই সঠিক উত্তর দিয়ে আসছে। না স্যার, এটা যদি আমি বলি যে স্যার আমরা সবাই ফেসবুক বেশি বেশি ব্যবহার করি, তাহলে এটা তো সামঞ্জস্যপূর্ণ না। আচ্ছা, তারপর আসে নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে? স্যার এটা বলেন। এটা বহুবার মোটামুটি এমন কোন প্রশ্ন নাই পাইছেন যে এই প্রশ্ন বিসিএস এ আসে নাই বা প্রাইমারিতে আসে নাই? স্যার ওটাই বলতেছিলাম। মোটামুটি যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নগুলোই কিন্তু আপনার বিগত প্রশ্ন। হ্যাঁ, একেবারে ম্যাক্সিমাম প্রশ্ন বিগত। একটা প্রশ্ন না দুইটা প্রশ্ন বোধহয় বাইরের আছে। এছাড়া সবগুলো বিসিএস এর নিবন্ধনের এবং প্রাইমারির যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষার একেবারে হুবহু প্রশ্ন তুলে দিছে। আর এই কথাটাই আমি সবাইকে আগে তারা খানের মতো লাগতেছে। আচ্ছা, আজকে আমি অনেককে অনেকবার এর আগেও বলেছি যে আপনারা অবশ্যই বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন না পড়ে অন্য কোনো পরীক্ষা দিতে যাবেন না। হ্যাঁ, এটা আমরা বলি তো। বিগত বিসিএস এর 10ম বিসিএস থেকে 49তম বিসিএস যারা বিগত প্রশ্নের ব্যাখ্যা সহ পড়েছেন, ওকে, তারা তো আশা করি এগুলা কমন পেয়েছেন। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে? এই জায়গাটা দিয়ে আরেকটা প্রশ্ন গতবার আসছিল, আবার ওইবার আসছে। এটা কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। স্যার এটা একাধিকবার আসছে প্রশ্ন, একটু দাগে দেন। এটা হলো কর্কট ক্রান্তি রেখা। হ্যাঁ, তারপরে হলো কেন্দ্রীয় শহীদ মিনারের এটা তো পারা উচিত ভাই, এটা একদম। এই হামিদুর রহমান সাহেব উনি আমাদের গর্ব, ঠিক আছে? সো উনি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি। কি বলেন স্যার? এটা এই জায়গায় একটু প্যাচ রাখছে কি অনেকে আবার হামিদুজ্জামান খান উত্তর করে এই জায়গাটা প্যাচ রাখছে যে হামিদুর রহমান আর হামিদুজ্জামান খান, আর এটা আসছে 2026 সালের স্বাধীনতা পুরস্কার পাইছে নবেরা আহমেদ। উনি আর এই হামিদুর রহমান দুইজন মিলে হলো শহীদ মিনার। একজন লেখছে স্যার আপনারা অনেক কথা বলেন, আমরা কথা বলবো, আমাদের কাজই কথা বলা, আমরা শিক্ষক, কথা না বললে শিখবেন কিভাবে? আমরা কথা বলবো বাবা, এটা নিয়ম। ওকে, এরপরে শহীদ মিনারের স্থপতি আমরা বলছিলাম যে মুক্তিযুদ্ধের অংশটা খুবই আপনার কন্ট্রাডিকশন আছে, কোন জায়গা দিয়ে প্রশ্ন করবে না করবে। যে প্রশ্ন করে উনি সরকারি চাকরিজীবী, উনি ঝইঝামেলায় যেতে চায় না, তো যার কারণে ওনারা এই ভাষা আন্দোলন অংশটাকে দুইটা প্রশ্ন রাখছে এই পাশ থেকে, ওই পাশে প্রশ্ন রাখে নাই, এই পাশে প্রশ্ন রাখছে বেশি। কারণ এটা আমি প্রত্যেককে ক্লাসে বলছিলাম যে ভাষা আন্দোলন থেকে এবার গুরুত্ব বেশি দিবে, এবং বিসিএস এও সেম কাজই করছে। মুক্তিযুদ্ধ আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছি, মুক্তিযুদ্ধ নিয়ে পড়বেন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার মুক্তিযুদ্ধের তথ্য এবং ইতিহাস জানা জরুরি, এবং মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আসবে সবসময়, আপনি অলওয়েজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সামনে পরীক্ষা। এরপরে আসেন নবায়নযোগ্য জ্বালানি। 1 কোটি বার প্রশ্ন আসছে, 1 কোটি বার আসছে। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? কে পারে না? এটা হচ্ছে কয়লা, পেট্রোল, পরমাণু শক্তি, প্রাকৃতিক গ্যাস। একটু কনফিউশন আছে অনেকের মতে, এখানে কোনোটাই উত্তর না। পরমাণু শক্তিও মূলত না, নবায়নযোগ্য জ্বালানি না, কিন্তু আমি ক্লাসে বলি, এবং ক্লাসে কিন্তু এটাও বলে দেয় যে আপনি যদি বিপদে পড়েন তাহলে এটা পিক করবেন। পরমাণু শক্তি, এটাও কিন্তু অনবায়নযোগ্য, এটাও কিন্তু অনবায়নযোগ্য। তবে এটা হচ্ছে যে অনেকটা আমাদের পরিবেশ বান্ধব বিধায় এটাকে নবায়নযোগ্য হিসেবে ট্রিট করা হয়, কিন্তু আসলে নবায়নযোগ্যের যে ডেফিনিশন ওই মতে কিন্তু পরমাণু শক্তিটাও পড়ে না। স্যারের নাম কি? স্যারকে চেনেন না আপনি? চশমা খুলছি, এই যে তোমাদেরকে পড়াইতে পড়াইতে আমার চশমা লেগে গেছে। স্যারের পরমাণু শক্তি। নেক্সট, পরে আর প্রশ্ন কি আছে দেখি, এরপরে কি আছে দেখি। নেক্সট কোশ্চেন কই? নেক্সট কোশ্চেন কই? আছে স্যার, আছে এই যে এখানে। হ্যাঁ, শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? দেখি ওরা কি উত্তর দিছে। এখানে আপনারা কি উত্তর করে আসছেন? শিক্ষাদানের প্রথম ধাপ, এইটা একটু ব্যাখ্যা করা অবশ্যই প্রয়োজন। এই প্রশ্নটা ব্যাখ্যা করা অবশ্যই প্রয়োজন। স্যার এটা কিসের প্রশ্ন জানতে চাচ্ছি? এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। এখানে বলা আছে শিক্ষাদানের প্রথম ধাপ, এটার কি অবস্থা করছেন আপনারা বলেন? 1 নম্বরে পাঠ পরিকল্পনা, 2 নম্বরে প্রশ্নোত্তর, 3 নম্বরে পর্যালোচনা, 4 নম্বরে মূল্যায়ন। ওনারা সিরিয়াল করেই দিয়ে দিছে। এটা কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি, এটা ওরা অনেক ভুল করবে।
প্রাকৃতিক গ্যাস না, এটা শিক্ষাদানের প্রথম ধাপ শিক্ষাদানের কোনটি? প্রথম ধাপ। আগে তো পরিকল্পনা লাগে যে কোনো কাজের, যে কোনো কাজের জন্য আগে পরিকল্পনা লাগে। পরিকল্পনা, তারপরে প্রশ্নোত্তর শিখবে, তারপর সেটার পর্যালোচনা হবে, করবে, তারপরে final মূল্যায়ন হবে। হ্যাঁ, অর্থাৎ right. আগে হলো পরিকল্পনা, যে কোনো কাজেরই সর্বপ্রথম পরিকল্পনা। So, তাই যারা উত্তরটা এই হলো উত্তর দিয়েছেন তাদের উত্তরটা সঠিক। উত্তর হলো পাঠ পরিকল্পনা। পরিকল্পনা। পাঠ পরিকল্পনা। ওকে স্যার, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? এটা নিয়ে মনে হয় প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক ব্যাচের একবার করে ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে কেন? স্যার, প্রাথমিক শিক্ষা আইন আমরা তো বইতে পড়লাম 1974 সালে। হ্যাঁ, তো 1974 সালে যেটা হয়েছে ওইটা হলো বাংলাদেশের প্রথম শিক্ষা আইন এবং ওইটার নাম প্রাথমিক শিক্ষা আইন। তবে এই বাধ্যতামূলক করা হয় শব্দটা নতুন করে আসছে 1990 সালে। তাই উত্তর হবে 1990 সালে হলো বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, আর এর আগেরটা হলো 1974 সালে। এবার বলছিলাম যে এই কয়টা তারিখের মধ্যে একটা তারিখ আসবে, যেমন 93 সালে সারা দেশে একযোগে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়। তাহলে এটা সঠিক উত্তর। 1990 সালে বাংলাদেশের প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়। স্যার, সংবিধান নিয়ে আপনি একটু যদি বলেন। সাংবিধানিক পদ নয়। আমরা সাজ্জাদ স্যারের সাথে আমি একমত। আমরা কিন্তু স্টুডেন্টদেরকে বলছিলাম যে সংবিধান থেকে প্রশ্ন আসবে। আমরা বলছিলাম ভাষা আন্দোলন পড়তে এবার ভালো করে। সংবিধান থেকে প্রশ্ন আসছে, কোনটি সাংবিধানিক পদ নয়? বাবা, খুব সিম্পল, গ নাম্বার উত্তর হবে চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। অর্থাৎ সহজ কথায় সংবিধানে যাদের নাম আছে এরা সাংবিধানিক পদ, সংবিধানে যাদের নাম নাই এরা সাংবিধানিক পদ না। একেবারেই সহজ কথা। আমি 92 দিছি না, 92 দিলে উত্তর হবে না। আইয়ুব আলী 92 দিলে উত্তর হবে না। এরপরে আসছে শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? দেখি ওরা কি উত্তর দিছে। এই ধরনের প্রশ্নগুলো আমার খুব মজা লাগে। এগুলো নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়, বা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ এক একজন ভাবে উত্তর এক এক ভাবে উত্তরগুলো করে। পড়াশোনায় ভালো ফল করা, ছবি আঁকায় পারদর্শিতা, বন্ধুদের সাথে খেলাধুলা, শ্রেণীকক্ষে নির্দেশ মেনে চলা। শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? তো আমরা সামাজিক কাকে বলি? যে ছবি আঁকায় পারদর্শী কিন্তু সমাজের সাথে মিলতে পারে না, তাহলে সামাজিক না। বন্ধুদের সাথে খেলাধুলা করা একটা সামাজিক কাজ। শ্রেণীকক্ষে নির্দেশ মেনে চলা, এটাও একটা সামাজিক কাজ। আর প্রথম আছে পড়াশোনায় ভালো ফল করা, এটার সাথে সামাজিকতার সম্পর্ক নাই, এটার সাথে সামাজিকতার সম্পর্ক নাই, দুইটার সাথে আছে। এখন দুইটার মধ্যে কোনটা সামাজিকীকরণের উদাহরণ হবে এটা ডিপেন্ড করে হলো আপনার এক নম্বরে বন্ধুদের সাথে খেলাধুলা যে সামাজিক লোক সেও করে, যে অসামাজিক সেও করে বন্ধুদের সাথে। বাট নির্দেশ মেনে চলা, এরকম একটা প্রশ্ন স্যার বিসিএস এ আসে, সুনাগরিকের প্রধান বৈশিষ্ট্য কোনটি? আইন মেনে চলা। সুনাগরিকের প্রধান বৈশিষ্ট্য রাষ্ট্রের আইন মেনে চলা। তো এইখানেও প্রশ্নটা ওরকমই, শিশুর যে কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ, সামাজিকভাবে সে যে বিকাশ ঘটতেছে এটার প্রধান উদাহরণ শ্রেণীকক্ষে নির্দেশনা মেনে চলা। বন্ধুদের সাথে এখন বন্ধুদের সাথে খেলাধুলা, যে শিক্ষা অর্জন করছে সেও খেলতে যায়, যে শিক্ষা অর্জন করে নাই সেও খেলতে পারে। বাট শ্রেণীকক্ষে নির্দেশনা মেনে চলা এটা সামাজিক বিকাশ। এটা একটা বিষয়। আর এইটার কিন্তু উত্তর ধরেন আমি একটা দিব, আপনি একটা দিবেন, আরেকজন একটা দিবে, দেওয়ার অপশন আছে। দুইটা অপশন হবে না, বাকি দুইটাই উত্তর মনে হবে, এবং দুইটাই মোটামুটি আসলেও সঠিক। কিন্তু তার মধ্যে থেকেও কম্পারেটিভলি বেশি আগানো থাকে যে নির্দেশনা মেনে চলা, এটা হলো সামাজিকীকরণের একটা বৈশিষ্ট্য। কারণ বন্ধুদের সাথে খেলাধুলার যে ব্যাপারটা, এটার জন্য আপনার স্কুল কলেজের সাথে কোনো সম্পর্ক নেই। তো আমাদের তো এই পরীক্ষাটা স্কুল কলেজ সংক্রান্ত পরীক্ষা, স্কুল কলেজ সংক্রান্ত পরীক্ষা বিধায় আমাদের এখানে নির্দেশ মেনে চলাটা গুরুত্বপূর্ণ। আর বন্ধুদের সাথে খেলাধুলার সাথে স্কুল কলেজের কোনো সম্পর্ক কিন্তু নাই, বুঝতে পারছেন? বন্ধুদের সাথে খেলাধুলা এটার সাথে স্কুলের সাথে সম্পর্ক নাই, সামাজিক বিকাশের একটা উদাহরণ। এখন এই শ্রেণীকক্ষ, এখানে স্যার কথা আছে, সঠিক উত্তর কোনটা এটা যদি আবার বলি, তারপরেও এখানে শ্রেণীকক্ষে যদি না যাই তাহলে উত্তর সঠিক এইটা, যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করা নাই শিশুর কোন আচরণ, এখানে জাস্ট একটা আচরণের কথা বলছে। যেহেতু সামাজিক বিকাশ সেজন্য এটা বলা হয়েছে, সামাজিক বিকাশের জন্য এইটা, আর আচরণ হিসেবে খেলাধুলা। হ্যাঁ, তো এখন এইটা ওনারা কোন উত্তর দিছে আমরাও এক্সাক্ট বলতে পারবো না, তবে মূল উত্তর হওয়ার কথা এইটা, কিন্তু সম্ভবত ওনারা এটাকে সঠিক উত্তর নিচ্ছে। আমরাও এইটাই ধরে নিচ্ছি যে বন্ধুদের সাথে খেলাধুলা, কারণ একেবারে শিশুর কথা বলছে। শিশুর আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ, কোন আচরণ? বন্ধুদের সাথে খেলাধুলা, এটাই সঠিক উত্তর হিসেবে আশা করি গ সঠিক উত্তর হিসেবে ওনারা নিবে। এটাই আমরা
এক্স্যাক্টলি মতামত পোষণ করতেছি। তারপরে আসেন বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কত সালে? স্যার এইটা নিয়ে একটা কথা চলতেছে, বর্তমান যে চলমান সংকট বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে, এইখানে বলছে যে বাংলাদেশ যে এখন ভারতের সাথে এত কিছু করতেছে, বাংলাদেশ তো ভারত না হলে কোনোদিনই টেস্ট স্ট্যাটাস পাইতোই না, এটা বলছে। এবং যখন টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ, তখন আইসিসির প্রধান ছিলেন জগমোহন ডালমিয়া, নাম সম্ভবত শুনছেন। এই লোকের একক অবদান ছিল বাংলাদেশকে সামনে আনার জন্য, হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি। তো সব মিলে ব্যাপারটা হলো 2000 সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করে। আমি ওই খেলাধুলার মধ্যে 3টা জিনিসের কথা বলছি, যে একটা হলো টেস্ট স্ট্যাটাস কবে লাভ করে, ওয়ানডে স্ট্যাটাস কবে লাভ করে, আর একটা হলো বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কবে অংশগ্রহণ করে। সব ব্যাচে খালি এটাই পড়াই দিছি যে সাম্প্রতিক খেলাধুলা এইটাই, আর কোনো সাম্প্রতিক খেলাধুলা নাই। তো নেক্সট আসেন, সংবিধানের কোন অনুচ্ছেদ সকল শিশুর জন্য, এটা কতবার বলা হয়েছে অবৈতনিক? এই প্রশ্নটা পারছেন কিনা, সবাই পারছেন কিনা, আমি মানে উত্তর কি তাও জিজ্ঞেস করবো না, আমি খালি জাস্ট জিজ্ঞেস করবো পারছেন কিনা, হ্যাঁ বা না। শিক্ষার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা আছে? উত্তর সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 17। আমরা বলেছিলাম 1-7 শেষ, 1-7 17 নম্বর অনুচ্ছেদ, 17 নম্বর অনুচ্ছেদ। এইখানে হলো অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা আছে। সকল নাগরিককে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা শিক্ষা গ্রহণ করতে হবে। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো কোন ধরনের শিক্ষা? 1 নম্বরে উপ আনুষ্ঠানিক শিক্ষা, 2 নম্বরে পারিবারিক শিক্ষা, 3 নম্বরে অনানুষ্ঠানিক শিক্ষা, 4 নম্বরে আনুষ্ঠানিক শিক্ষা। তো উপ আনুষ্ঠানিক, এটার সাথে আনুষ্ঠানিকতার সম্পর্ক আছে, সো এটা হবে না। পারিবারিক শিক্ষা, এটা পারিবারিক শিক্ষা নাম দেওয়ার কোনো সুযোগ নাই। অনানুষ্ঠানিক শিক্ষা হিসেবে মানুষ যত শিক্ষা গ্রহণ করে সকল শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা। আর আনুষ্ঠানিক শিক্ষা হলো আমরা স্কুল কলেজে যে শিক্ষা গ্রহণ করি সেই শিক্ষাগুলো। আনুষ্ঠানিক শিক্ষা হলো আমরা স্কুল কলেজে যেই শিক্ষা গ্রহণ করি সেগুলো। বাধ্যতামূলক 1992 হবে না, 1990 হবে কনফার্ম। 1990 সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন হয়, 92 সালে এটা চালু হয়, এবং 1993 সালে সারা দেশব্যাপী একযোগে চালু হয়। আর কি আছে না? শেষ, সাধারণ জ্ঞান এই পর্যন্তই, অসাধারণ হয়ে গেছে। আর কি প্রশ্ন আছে? আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন আছে, দেন কোনটা? আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমরা স্যাররা আসছি, একটু বলে রাখি, ওই কোশ্চেনটা বের করে দাও। সেটা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, পরীক্ষা যেমনই হোক সামনে আগাইতে হবে। হ্যাঁ, সামনে আগাইতে হবে, সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে প্রিপারেশন নিতে হবে, চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করাটা জরুরি। আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন ভাই, আলটিমেটলি আপনার ক্ষতি, আপনি নিজের ক্ষতি করে কোনো লাভ নাই। হ্যাঁ, নিজের ক্ষতি করে কোনো লাভ নাই। যতটুকু পারেন, মানুষের দুর্বলতা থাকবেই, কেউ ম্যাথে ভালো হবে, কেউ ইংলিশে ভালো হবে, কেউ অন্য সাবজেক্টে খারাপ হবে, এটাই স্বাভাবিক। আপনি আপনার মতো করে আগাইতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, ভালো কিছু হবে। এই পর্যায়ে একটা কোশ্চেন কোনটা? ব্রিটন উডস ইনস্টিটিউট বলতে এটা আমার ছেলেমেয়েরা পারে। এটা হলো IMF এবং বিশ্ব ব্যাংকে বলা হয়। IMF এবং বিশ্ব ব্যাংকে বলা হয়। IMF এবং বিশ্ব ব্যাংক এই দুটাকে ব্রিটন উডস সম্মেলন বলা হয়। ক এবং খ, ক নাম ক খ উভয় হবে। 1944 সালে ব্রিটন উডস সম্মেলন হয়। স্যার এটা কিন্তু BCS এর বিগত প্রশ্ন, BCS এর 7 বার আসছে মাত্র এই প্রশ্ন, BCS এর 7 বার আসছে। সো আমাদের এরপরে ম্যাথের সলভ আসবে। সো আমার আর সাজ্জাদ স্যারের পক্ষ থেকে একটা বিষয় হচ্ছে, আপনারা পড়াশোনা কখনো থামাবেন না। আপনি কিন্তু সব জায়গায়, আমি স্যার একটা কথা বলি যে সব জায়গায় অ্যাপ্লাই করেন। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষা আপনার জন্য ইম্পর্টেন্ট। অনেকে বলে স্যার এই পোস্টে করবো না, এই পোস্টে করবো না, কিন্তু করেন। এই করাটা খুব জরুরি, কারণ হচ্ছে আপনি পড়ার মধ্যে থাকবেন, পড়ার মধ্যে থাকলে আপনি আগায় যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে আপনার টিচাররা যে গাইডলাইন দেয়, যেভাবে পড়ায়, যে বিষয়গুলো বলে, সেগুলো একটু ফলো করেন। কারণ দেখলেন তো প্রশ্ন কিন্তু কমন আসছে। স্যার কাটমার্ক সম্পর্কে জানতে চাচ্ছে। কাটমার্কটা এটা আমাদের স্যার এসে বলবে, এমডি স্যার এসে বলুক। কাটমার্ক সম্পর্কে আমরা গণিতের পরে শুনি, এখন আমরা গণিতের পরে আমরা কাটমার্ক সম্পর্কে শুনবো। আর তার মধ্যে আমাদের গণিতের প্রশ্নেরই শুরু হবে ব্যাখ্যা, এটা সম্পর্কে আমরা চলে যাচ্ছি।